বাংলাদেশ কি আফগানিস্তানের পথে যাচ্ছে? অর্থাৎ তালিবানি শাসন কি প্রতিষ্ঠা হতে চলেছে বাংলাদেশে? অন্তত হালফির যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটা বারবার করে মনে হচ্ছে। সেখানে লাগাতারভাবে হিন্দু সম্প্রদায় এবং আদার্স যারা রয়েছেন, যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, কিন্তু টার্গেট হচ্ছে হিন্দু সম্প্রদায়। তার কারণ বাংলাদেশে এখনও প্রায় 10 থেকে 11% হিন্দু সম্প্রদায়ের মানুষ কম বেশি সেখানটায় বসবাস করছেন। এই হিন্দুদের টার্গেট করেই এই যারা মৌলবাদী যারা রয়েছেন এখানে, জঙ্গি সংগঠন থেকে শুরু করে মৌলবাদী সংগঠন, তারা বারবার করে আক্রমণ করছে হিন্দু ধর্মের যারা মানুষ, হিন্দু ধর্মের যে সমস্ত সেখানটায় বা সন্ন্যাসী যারা রয়েছেন, তাদের উপরে আক্রমণ করছেন। বিভিন্ন জায়গাতে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের কথাও আপনারা শুনেছেন, সেখানটায় এক সন্ন্যাসীকে গ্রেপ্তারের পর কার্যত সেই জায়গাটায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে। একের পর এক মন্দির ভাঙচুর হচ্ছে, লুটতরাজ হচ্ছে। এটা শুধুমাত্র কিন্তু এই চট্টগ্রামের একটা দৃশ্য নয়, সারা বাংলাদেশ জুড়ে হিন্দুত্ব বিরোধী বা ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়েছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইরে থেকে কোনো একটা শক্তি এখানে কাজ করছে। শেখ হাসিনার বাংলাদেশ পরিত্যাগ করা, বাংলাদেশ থেকে পালিয়ে আসা, ভারতবর্ষে তার আশ্রয় নেওয়া, সেটা যদি একটা কারণ হয়ে থাকে ভারত বিদ্বেষী, তেমনি পাশাপাশি এই ভারতের বিরুদ্ধে একটা রাজনৈতিক এবং দেশের আভ্যন্তরীণ যে মৌলবাদী সংগঠনগুলি আছে, তারাও কিন্তু মাথাছাড়া দিয়ে উঠেছে এবং বলা ভালো যে পাকিস্তান এবং আমেরিকার একটি অংশ এর পেছনে যথেষ্টভাবে কিন্তু এদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা দেখছি যে তালিবানি পদ্ধতিতে যেভাবে ওখানটায় অত্যাচার করা হয়েছিল সংখ্যালঘুদের ওপরে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল, ঠিক সেই জায়গায় কিন্তু বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা বাংলাদেশের বিষয়, ফলে ভারতবর্ষ এটা শুধুমাত্র বিদেশি কোনো রাষ্ট্র নয়, একটা আন্তর্জাতিক বিষয়। ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি প্রতিবন্ধকতা আছে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। তার প্রথম কারণ হচ্ছে বাণিজ্য। আমরা তথ্য ঘেটে, বিভিন্ন তথ্য ঘেটে যেটা দেখেছি, অন্তত বছরে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার ব্যবসা হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে। তার মধ্যে অধিকাংশটাই কিন্তু বাংলাদেশ এখান থেকে রপ্তানি করে, অর্থাৎ ভারত রপ্তানি করে, বাংলাদেশ এখান থেকে মাল নিয়ে যায়। ফলে একটা বিপুল অঙ্কের যে ব্যবসা বাংলাদেশের সঙ্গে চলে, সেই জায়গায় ভারতের কিছুটা বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও রয়েছে একটা আন্তর্জাতিক একটা প্রতিবন্ধকতা, রয়েছে বৈদেশিক কিছু নীতি, কূটনীতি। এই সবটা মিলিয়ে ভারত চাইলেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিতে পারবে না। বাংলাদেশের মানুষ যেটা চাইছে সেটা হচ্ছে হিন্দু বিরোধী একটা ওখানে সরকার তৈরি করা, যেটা এই মুহূর্তে যে তদারকি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে রয়েছে, সেই ইউনূসকে কিন্তু আমরা দেখেছি যে আমেরিকা থেকে সরাসরি সেখানটায় বসিয়ে দেওয়া হলো। হাসিনা চলে আসলো এবং সঙ্গে সঙ্গে ইউনূসকে, যে ইউনূস দেশ ত্যাগ করেছিল, তাকে দেশ থেকে পালিয়ে যেতে ছিল বলতে গেলে, বিভিন্ন দুর্নীতি দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেই ইউনূসকে আবার কিন্তু তদারকি সরকারের প্রধান হিসাবে সেখানটায় বসিয়ে দেওয়া হয়। ফলে ইউনূসকে সামনে রেখে এই মৌলবাদী সংগঠনগুলি যেভাবে হিন্দুদের ওপরে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তারা আক্রমণ করছেন এবং ভারত বিদ্বেষ মনোভাব পোষণ করছে, তাতে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিদেশি চুক্তি, যে বৈদেশিক চুক্তি এবং বাণিজ্য চুক্তি, সেটা কতটা মসৃণ থাকবে বা আদৌ থাকবে কিনা, সেটা একটা বড়সড় প্রশ্নের মুখে। 2023-এ আমি বাংলাদেশ গিয়েছিলাম। সেই সময় গিয়ে ওখানে বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষেরও রয়েছে এবং মুসলিম সম্প্রদায় রয়েছে। আমি তখন থেকেই কিন্তু দেখেছিলাম যে ভারতবর্ষের বিরুদ্ধে ওদের একটা বিদ্বেষ, একটা মনোভাব তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে যারা ওখানে হিন্দু রয়েছেন, সেই হিন্দুদের প্রতি তাদের একটা বিদ্বেষ মনোভাব তৈরি হয়েছে। কিন্তু সেটা ছিল রাজনৈতিক বিষয়, সেটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মূলত তাদের রাগটা ছিল বা তাদের বিদ্বেষটা ছিল। শেখ হাসিনার জন্য সেখানে হিন্দুদের ওপরে তারা সেই মুহূর্তে খুব বেশি আক্রমণ করতে পারেনি, যদিও চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় দুর্গাপুজোকে কেন্দ্র করে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটত, কিন্তু সেটাকে কন্ট্রোলের মধ্যে রেখেছিল শেখ হাসিনা। ছাত্র আন্দোলন, সংরক্ষণের ইস্যুতে ছাত্র আন্দোলন এবং তারপরে শেখ হাসিনার পদত্যাগ, এই নিয়ে
পরবর্তীকালে যে অগ্নিগর্ভ বাংলাদেশে তৈরি হলো, তাতে একেবারে পরিষ্কার বিদেশি কোনো শক্তি সেখানটায় তাদেরকে ইন্ধন দিয়েছে এবং সেই ইন্ধনের জন্যই এরকম ঘটনা ঘটেছে। শেখ হাসিনা নিজের প্রাণ বাঁচানোর জন্য ভারতে এসে আশ্রয় নেয়। বারবার করে তারা শেখ হাসিনাকে তারা ফেরত চেয়েছিল, কিন্তু কূটনৈতিক কারণে এবং শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে ভারত এখনও বাংলাদেশকে প্রত্যার্পণ করেনি। আর এই রাগ যদি তাদের প্রথম কারণ হয়ে থাকে, তাহলে হিন্দু বিদ্বেষী যে মনোভাব সেটা কিন্তু যে দ্বিতীয় কারণ ভারতবর্ষে বাংলাদেশে হিন্দুরা যতদিন থাকবে, এই 10 থেকে 11% যে হিন্দু ভোট, সেটা কিন্তু আওয়ামী লীগের অধীনেই থাকবে। যে কারণে বারবার করে তাদের উপর আক্রমণ করছেন, ভয়ে যাতে এই ভোটটা যেন টুইস্ট হয়ে সেখানকার যারা মৌলবাদী সংগঠন বা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদের ভোট ব্যাংকে চলে যায়। সেই জায়গা থেকে কিন্তু বারবার এই চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কি করবেন ভারতবর্ষ? অনেকেই কিন্তু নরেন্দ্র মোদীকে তারা দায়ী করছেন যে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদী দায়ী। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি শুধু যদি নরেন্দ্র মোদীর জন্য হয়, তাহলে বাংলাদেশের যিনি তদারকি সরকার, ইউনূসের বিরুদ্ধে কেন আঙুল তুলবে না? এই তো মাত্র 1 বছর আগেও বাংলাদেশের পরিস্থিতি এরকম ছিল না। ভারত বাংলাদেশের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং সৌহার্দ্যের সম্পর্ক ছিল। কী কারণে ভারতের বিরুদ্ধে তারা এত বিদ্বেষ পোষণ করছে? তাদের কথাবার্তা, তাদের যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে আমাদের কাছে আসছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে তারা কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ ঘোষণার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে এবং সেটা অবশ্যইভাবে রাজনৈতিক এবং ধর্মীয় কারণ। বাংলাদেশকে আরেকটি তালিবান সাম্রাজ্যে পরিণত করার একটা চেষ্টা চলছে এবং সেই লক্ষ্য নিয়ে ভারতের বিরুদ্ধে তারা বিষোদ্গার, ভারতের বিরুদ্ধে তারা বিদ্বেষ, একই সঙ্গে হিন্দু ধর্মের উপর তারা আক্রমণ চালাচ্ছে। ফলে ভারতের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, আন্তর্জাতিক স্তর থেকে তাদের উপরে চাপ দেওয়ার সৃষ্টি হচ্ছে, যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং সন্ন্যাসীদের ওপরে বা হিন্দুদের ওপরে যেভাবে তারা অত্যাচার চালাচ্ছে, সারা পৃথিবীকে এক করে নিয়ে বাংলাদেশের এই অশুভ শক্তির বিরুদ্ধে অবশ্যই ভারতের রুখে দাঁড়ানো উচিত। তবে সম্পূর্ণভাবে আমাদের এই দেশের যে পরিস্থিতি বা আমাদের দেশের এই যে সরকার, সেই সরকার কিভাবে ব্যবস্থা নেবে সেটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করছে। কিন্তু একটা কথা পরিষ্কার, যেটা আশার বাণী, যে এই অবস্থাতে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সমস্ত দলগুলি দাঁড়িয়েছে এবং তারা বলছে যেহেতু এটা দেশের পরিস্থিতি, দেশের সমস্যা, তাই কেন্দ্র যে ব্যবস্থা নেবে আমরাও তাদের পাশে আছি। যেমন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও অনেকেই জানিয়েছেন। সদ্য এমপি হওয়া প্রিয়াঙ্কা গান্ধী বা প্রিয়াঙ্কা বঢরা, তিনিও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনিও মর্মাহত বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে। ফলে আগামী দিনে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক আদৌ থাকবে কি না সেটা যেমন সময় বলবে, তেমনি পাশাপাশি যেভাবে আক্রমণ চলছে হিন্দুদের উপরে, অবিলম্বে ভারতের একটু কড়া পদক্ষেপ নেওয়া দরকার। অন্ততপক্ষে আর কিছু না হোক, ভারত বা বাংলাদেশকে ভাতে মারার একটা চেষ্টা ভারতের করা উচিত। সমস্ত রকম বাণিজ্য এই মুহূর্তে বন্ধ রেখে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া দরকার যে ভারত যদি পাশে না থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে, বাংলাদেশের মানুষের কী হাল হবে, সেটা কিন্তু একবার বুঝিয়ে দেওয়া দরকার আছে। এনাফ ইজ এনাফ, আমরা অনেক সহ্য করেছি, আর সহ্য করার মতো সময় কিন্তু আমাদের নেই। বারবার আমরা মার খেতে খেতে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, আমরা শান্তির কথা বলে ক্রমশ আমরা নিজেদের কিন্তু দুর্বল করে ফেলেছি, আমরা নিজেদেরকে হেয় করে ফেলেছি। এবারে কিন্তু সে পাল্টা আঘাত দেওয়ার সময় এসছে। সেই আঘাত কিভাবে দেবে তার সিদ্ধান্ত নিতে হবে বিজেপি সরকারকে।